হ্যালো রূপা, আমি এইমাত্র ট্রেন থেকে নামছি। শ্বশুর আব্বার জন্য কিছু কেনাকাটা করলাম। হ্যাঁ গো, বাবার জন্য কি কিনেছো তুমি? এমন কিছু আবার এনো না বাড়িতে সবাই হাসাহাসি করে। তুমি কি জানো শ্বশুর বাড়িতে কি আনতে হয়? তুমি কি মনে করেছো আমি নতুন বিয়ে করেছি বলে কি জানি না শ্বশুর বাড়িতে কি কি আনতে হয়? এখন আমি তোমাকে কিচ্ছু বলবো না, তুমি আসলেই দেখতে পারবে। না, আমাকে বলতে হবে তুমি কি কিনেছো, না হলে কিন্তু বাড়িতে এগুলো নিয়ে আসবে না। বলো না কি কিনেছো। আমি শ্বশুর আব্বার জন্য বড় একটা ইলিশ মাছ কিনেছি, বড় বড় রসগোল্লা, নরেনের স্পেশাল দই। আমি শুনেছি শ্বশুর আব্বার এগুলো নাকি অনেক পছন্দের, তাই নিলাম। আচ্ছা, বাড়ি আসি তারপর কথা হবে। আমি তো যাওয়ার জন্য কোনো গাড়ি খুঁজে পাচ্ছি না। দাদা ভাই, কৈলাসপুর গ্রামে আমাকে একটু নামিয়ে দিয়ে আসুন। না দাদা ভাই, এই রাতে আমি ওইদিকে যাব না। এখন আমি বাড়ি ফিরুম। আপনি এত রাইড করিয়া কোনো ব্যানও পাইবেন না, আপনার এই হাইটটাই যাইতে হইব। না না দাদা, চলুন, আপনাকে ভাড়া বাড়িয়ে দেবো। আমি শহর থেকে এসেছি, অফিস শেষ করে আসতে আমার একটু লেট হয়ে গেছে। কৈলাসপুর গ্রামে আমার শ্বশুর বাড়ি, আমি এই গ্রামে তেমন কিছু চিনি না। চলুন না দাদা, আপনাকে ভাড়াটা বাড়িয়ে দেবো বলছি তো। ঠিক আছে, ভাড়া যখন বাড়িয়ে দিতে চাইছেন তখন চলেন নামিয়ে দিয়ে আসি। হ্যাঁ, ধন্যবাদ দাদা, আপনি আমাকে বাঁচালেন। ওই দাদা ভাই, মনে হয় আজ হাইটাই যাইতে হবো। আমার ভ্যানটা তো আর চলতেছি না, ভ্যানটা মনে হয় নষ্ট হয়ে গেল। না দাদা ভাই, ভ্যানে যাওয়া যাবে না, আপনি হাইটটাই চলে যান। একটা ভ্যান পেলাম, সেটা আবার নষ্ট। কি যে আছে কপালে আজকে, আজকের দিনটাই খারাপ যাচ্ছে। এইবার দিয়ে শ্বশুর বাড়িতে 3বার আসা হবে আমার। এই জমিদার বাড়িতে এর আগে আমার কখনো চোখে পড়েনি। এর আগেও তো 2বার আমি এদিক দিয়ে শ্বশুর বাড়ি গিয়েছি, হয়তো গাড়িতে গিয়েছি দেখি খেয়াল করিনি। কিন্তু ও মেয়ের কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? মনে তো হচ্ছে বাড়িটির ভিতর থেকে কেউ মনে হয় বিপদে পড়েছে। কেউ এখানে? কি হয়েছে? আপনারা কান্না করছেন কেন? বলুন না আমাকে, আপনাকে সাহায্য করতে পারি। এই রাত্রিবেলা একা একা কেন কান্না করছেন? কে আপনি? এখানে একা একা কান্না করছেন কেন? আপনি আমাকে নির্ভয়ে বলতে পারেন, আমি আপনাকে সাহায্য করতে পারি। কি বললি তুই? সব রকম সাহায্য করবি? তাহলে সেদিন কোথায় ছিলি? মানে আপনি আমার সঙ্গে তুই তোকারি করে কেন কথা বলছেন? আমি তো আপনাকে সাহায্যই করতে এসেছিলাম। তোর সাহায্য আমার লাগবে না। তোকে কেউ সাহায্য করে কিনা তাই দেখ। আজকে তো তুই এখান থেকে যেতে পারবি না, আমি তো তোকে যেতে দেব না। আজ তোকে মেরে ফেলবো। কে তুমি? তুমি তো করে মানুষ চাও, আর মানুষ তুই এরকম ভয় করতে পারে না। তুমি একটা মেয়ের রূপ দিয়েছিলে, আর এই আমি তো তোমাকে সাহায্য করতে আসলাম, আর তুমি আমাকে মেরে ফেলতে যাচ্ছ। আমি তো তোমার কান্নার জন্যে এখানে এসেছি, তোমার কোনো ক্ষতিও করিনি। ছেড়ে দাও আমায়। আজকে কোথা থেকে আসছিস আমাকে সাহায্য করতে? সেদিন কোথায় ছিলি? আজকে আমার আর সাহায্য লাগবে না, তুই মর এখন এখানে। আজকে আমি রক্ত খাবো। মেরে না আমাকে, আমি সবে মাত্র বিয়ে করেছি, শ্বশুর বাড়িতে যাচ্ছি, আমাকে মেরে ফেলো না। এই আমরা তো প্রতি বছরই বনভোজনের আয়োজন করি, এবার নতুন যাত্রা শুরু হয়েছে। তোরা তো কেউ কিছু বলছিস না, আমরা তো সবাই এখানেই আছি, শুধু সুনীল নেই, ও তো আবার শহরে থাকে। ঠিক আছে, হয়ে যাক তাহলে আমাদের এবারের বনভোজন। তাহলে সুশীলের কাছ থেকে ডেটটা নেওয়া হোক, ওর তো আবার অফিসের ব্যাপার, ওর সঙ্গে কথা বলেই দিনটা ঠিক করা যাক। তাহলে ওকে ফোন দে, কবে সময় হবে জানাক আমাদের। হ্যালো, কিরে, কি খবর? এতদিন পর ফোন করলি। ভালো আছিস তো নাকি? পল্টু, নিকেশ, নিলয়, ওরা ভালো আছে তো? হ্যাঁ রে, সবাই ভালো আছে। তোর কি খবর বল দেখিনি? তুই তো শহরে গিয়ে একেবারেই ভুলে গেছিস আমাদের, আর গ্রামের দিক দিয়ে তো আসতেই চাস না, খুব ব্যস্ত থাকিস মনে হয়। হ্যাঁ রে, সে কি আর বলতে, অফিসের ব্যাপার তো বুঝতে পারিস, ব্যস্ত তো থাকতেই হয়। আর হ্যাঁ, আমি তোর সঙ্গে পরে কথা বলছি, হ্যাঁ পরে ফ্রি হয়ে কল দেবো। দেখছিস হারামজাদাটা ফোনটা কেটে দিল। সারাদিন তো ব্যস্তই থাকে, ও ফোন দিলে ওর সঙ্গে কথা হবে। এখন আমরা পিকনিকের আয়োজনটা কোথায় করব সেটা নিয়ে আলোচনা করি। আমাদের এলাকায় একটা পুরনো জমিদার বাড়ি আছে, খুব নিরিবিলি জায়গা, পার্টিটা একদম জমে উঠবে। সেই বাড়িতে পিকনিক করলে মনে হয় ভালোই হয়।
হ্যাঁ, সেটা তো খুবই ভালো হয়, কিন্তু সেখানে যেটা কি পারমিশন দেবে আমাদের? ওই বাড়িটা তো কেউ থাকে না, বাড়িটা তো বন্ধ। সেই জমিদার বাড়ি একজনের সঙ্গে আমার পরিচয় আছে, তাই সাথে কথা বলি দেখি। নির্মল, আমি তোকে দেখেছিলাম একটা কথা বলার জন্য। কথা হচ্ছে, আমরা বন্ধুরা মিলে একটা পিকনিক করতে যাচ্ছি। তোমাদের কোনো আত্মীয় স্বজনের নাকি জমিদার বাড়ি আছে? তুমি যদি আমাদেরকে একটু পিকনিকের ব্যবস্থা করে দিতে খুব উপকার হতো। দাদা, এ ব্যাপারে তো আমি আপনাকে কিছু বলতে পারবো না। আমার পরিচিত হলেও সেখানে কেউ থাকে না, আমাদের কাউকে যেতে দেবে না। আমরা তো জমিদার বাড়ি থেকে দূরেই থাকি। তারপরে দেখো না একটা ব্যবস্থা করা যায় কি না। এখানে কোনো অসুবিধা হবে না, কোনো কিছুর ক্ষতি হবে না, আমি তোমাকে কথা দিচ্ছি ভাই। তুমি না আমার ছোটো ভাই, একটু ব্যবস্থা করে করো না প্লিজ। দাদা দেখুন, আমি আপনাকে কিছু বললে বিশ্বাস করবেন না, তারপরও বলছি। সে জমিদার বাড়িতে নাকি প্রেতাত্মার বসবাস। জমিদার মহেন্দ্র সেন যাওয়ার পর থেকে ওই বাড়িতে আর কেউ থাকে না। গ্রামের লোকজন বলে ওই বাড়ি থেকে একটা মেয়ের কান্না আওয়াজ ভেসে আসে। এ ভয়ে সেখানে কেউ যায়ও না। দূর, তুমি যে কি বলো না, ওইসব আবার হয় নাকি? কি করা যায় সেটা বলো। দাদা, আমি জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না। আপনারা যদি পিকনিক করতে চান তাহলে কাউকে কিছু না বলে আপনারা সেখানে পিকনিকের ব্যবস্থা করতে পারেন। হ্যালো সুশীল, বল। অবশ্যই তাহলে ফিরেই হলি? হ্যাঁ, তোকে জরুরি কথা বলার জন্য ফোন দিয়েছিলাম। জরুরি মানে আমরা প্রতি বছর যে পিকনিকের ব্যবস্থা করি, এবার তো পিকনিক হলো না, তাই আমরা যাচ্ছিলাম কয়েকদিনের জন্য যদি পিকনিক করি। হ্যাঁ রে, সে তো খুব ভালো কথা। তবে কোথায় করতে চাচ্ছিস? আর তোরা সবাই আছিস তো? আরে হ্যাঁ রে, আমরা সবাই আছি। তুই কবে আসতে পারবি সেটা বল, তোর মতো করেই আমরা দিন ঠিক করব। এদিকে আমরা ঠিক করে নিয়েছি কোথায় পিকনিক করব, শুধু তুই কবে আসবি সেটা বল, তাহলে পিকনিকটার দিনটা ঠিক করে নিব। ও, তাহলে আমার জন্য এই দিনটা আটকে আছে তাই না? তাহলে তুই রোববারের দিনটা ঠিক কর। হ্যাঁ, সেদিন আমার অফিস বন্ধ থাকে, আমি শনিবার অফিস শেষ করে সন্ধ্যায় রওনা দিব। তাহলে ওই কথাই রইল। হ্যাঁ। হ্যালো সুরেশ, ফোন দিলি যে? ওইদিকে পিকনিকের সব কিছু ঠিকঠাক হলো? সুশীলকে জানিয়েছে কবে আসবে? সেটা তো আমার জানা হয়নি। আরে সেজন্যই তো তোকে ফোন দিয়েছি, তোকে একটা দায়িত্ব দেব, বুঝেছিস? পালন করতে পারবি তো? হ্যাঁ রে বল, দায়িত্ব পালন করতে পারবো। শনিবার সন্ধ্যায় সুশীল রওনা দেবে, স্টেশনে গিয়ে তোকে নিয়ে আসবি। এই দায়িত্বটা তোর থাকলো, কথা কিন্তু মাথায় রাখিস। ও দাদা, ট্রেন কয়টায় এসে পৌঁছাবে? আমি তো রাত 8টা থেকে বসে আছি। আর একজন লোক আসবে, ওকে নেওয়ার জন্য বসে আছি। আর বেশি সময় লাগবে না, 20 মিনিটের মতো লাগবে। বসুন, আপনি এখানে বসে থাকুন, আপনার লোক আসলে আপনি নিয়ে যাবেন। আরে পল্টু, যে কতদিন পর তোর সাথে দেখা হলো বলতো? তুই তো সেই আগের মতোই আছিস। কই আগের মতো? আমরা তো চাকরি বাকরি করি না গ্রামে, আর তুই থাকিস শহরে। তুই তো আরো ছাড়া হয়ে গেছিস, আবার বিয়ে থাও করে নিয়েছিস নাকি? হ্যাঁ রে হারাম দাদা, তুই তো এই সেই আগের মতোই আছিস। একবার জ্বালায় বাঁচি না, তুই আবার আরেকটা চিন্তা করছিস। হ্যালো বল্টু, সুশীল ট্রেন থেকে নেমেছে? যদি নামে তাহলে ওকে সাথে করে রঘু দাদা চায়ের দোকানে চলে আয়। ওকে আবার নিয়ে চায়ের দোকানে কেন যাব? জার্নি করে আসলে বাড়ি নিয়ে যাই, বিশ্রাম করুক। আরে না, ওকে বল আমরা স্টলে ওকে আসতে বলেছি। সুশীল, ওরা আমাদের চায়ের দোকানের ওখানে যেতে বলেছে, তোকে নিয়ে সেখানে যেতে বললো। আমি মনে করলাম তুই জানি টায়ার্ড, তুই রেস্ট কর। আরে আমি তো ট্রেনে ঘুমাতে ঘুমাতে এসেছি, কতদিন পর তোদের সাথে দেখা হলো আমার। চল চল, কিছুক্ষণ আড্ডা দিয়ে আসি। আরে গ্রামের পরিবেশটা কত সুন্দর, তোরা কত শান্তিতে থাকিস, আর আমি সারাদিন বন্ধ ঘরে এসির মধ্যে বোরিং হয়ে যাই। প্রকৃতির এত সুন্দর হাওয়া কতদিন পর গায়ে লাগলো বলতো? তা আমার সাথেই ঠিকই বলছিস, আমরা গ্রামের সুন্দর হাওয়া শরীরে লাগাতে পারি। তুই তো সুন্দরী বউ পেয়েছিস, তোর আর কি দরকার? তুই তো আমাদের আগেই বিয়ে করে ফেললি, তোর আর গ্রামের হাওয়ার কি দরকার? আরাম জাদা, তোরা তো সবাই মিলে আমার পিছে লেগে গেছিস আসার পর থেকে। তা তোরা কি বিয়ে থাক করবি না?
বাকি সব কথা তোদের পিকনিকের আয়োজন কোথায় হয়েছে? হ্যাঁ, আমাদের পুরনো জমিদার বাড়ি, খুব নিরিবিলি জায়গা। কাল সন্ধ্যা 7টায় সেখানে তোরা সবাই চলে আসিস। আচ্ছা, তাহলে আমরা সবাই চলে যাই। এই তোরা এখানে আড্ডা দে, আমি একটু বাইরের দিকে ঘুরে আসি। বাড়ির পাশে তো একটা দেখছি দিঘি, দিঘির পাড়টা কি সুন্দর। ওদিকে তো বাবুচি রান্না করছে, রান্না শেষ হওয়ার কথা, তারপর নাচ গান হবে, ঘুরে আসি। ঠিক আছে, যা ঘোরাঘুরি কর, একটু সাবধানে থাকিস। বাড়িতে তো অনেক পুরনো, এদিক ওদিক দেখে চলাফেরা করিস, সাপ টাপ থাকতে পারে। ঠিক আছে, আমি শহরে থাকি বলেই কি কিছু চিনি না নাকি? আমিও তো এই গ্রামেরই ছেলে নাকি? শুনেছি এখানে কেউ থাকে না, তাহলে একটা মেয়ে দাঁড়িয়ে থেকে কান্না করছে কেন? তুমি এখানে কেন এসেছো এত রাতে? এখানে তো কেউ আসে না। তোমাকে কি কেউ বলেনি এখানে আসা যাবে না? না, কেউ তো বলেনি। আমি তো বন্ধুদের সঙ্গে এখানে পিকনিক পার্টিতে এসেছি। কিন্তু তুমি কে? দেখতে শুনতেও বেশ সুন্দরী, একাকী এখানে কি করছো? কি, তুই আমার সৌন্দর্য নিয়ে কথা বলছিস? তুই আমার দিকে নজর দিয়েছিস? আমি তোর চোখগুলো উপড়ে নিব। আমার দিকে যে তাকাবে আমি তাকে ছেড়ে দিব না। আজকে তো তোর চোখ উপড়ে নিব। সেই দিন আমি ওর চোখ উপড়ে নিতে পারিনি তো কি হয়েছে? আজকে তো তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তুই আজকে আমার দিকে নজর দিয়েছিস। সুরেশ, বল্টু, নিখিল, বাঁচা আমাকে। এই আমাদের তো রান্না হয়ে গেছে, চল আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি। কিন্তু এখানে সবাই আছে, কিন্তু সুনীল কই? ও তো আমাকে বলে গেল একটু ঘোরাঘুরি করবে। গিয়ে দেখ, ওখানে বসে হতে সিগারেট টানছে, হবে অনেকক্ষণই হয়ে গিয়েছে, এখন আসছে না। তোরা কেউ একটু খুঁজে দেখতো। আরে বেটা, অন্ধকারে কোথায় খুঁজতে যাবি? ফোন দে, তাহলেই তো হয়ে গেল। ঠিকই বলেছিস, ফোন দে। রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না, কি ব্যাপার বলতো? কি বলছিস কি বলতো? চিন্তার কারণ হয়ে গেল, ফোন তুলছে না মানে? চল গিয়ে দেখি, ওকে খুঁজি। এই তোরা ফোন দিতেই থাক, ওর কোথাও কিছু হলে তো ফোন শোনা যাবে। ফোনের রিং তো হচ্ছে। সুনীল, সুনীল, কোথায় গেলি? ফোন ধরছিস না কেন? সুনীল, কই গেলি রে? আরাম জাদা কি বেরি টান্ডা জঙ্গলের মধ্যে ঢুকে গেল নাকি? ও, ওই দিক থেকে ফোনের রিং শোনা যাচ্ছে, মনে হচ্ছে সুনীল ওদিকেই আছে। সুরেশ, বল্টু, দিকের বারে মোবাইলের রিং শোনা যাচ্ছে। সুরেশ, বল্টু, তোরা এদিকে দেখ, দিকের পারে সুনীল পড়ে আছে। কি হয়ে গেল? সুনীল তো আর বেঁচে নেই। কি সর্বনাশ হয়ে গেল আমাদের? পিকনিক নয়, এখানে শোকের জায়গা পড়ে গেল। না, এরা হতে পারে না। এখন পরিবারের কাছে কি জবাব দেবো? ও তো মারা গেল। সবাই বলে গলি করতো যে এখানে একটা আছে। নির্মলা আমাকে কিছু বলতে চেয়েছিল, আমি বিশ্বাস করিনি, বড় ভুল করেছি। আমি সেদিন ওর কথা শুনলে আমাদের বন্ধু হারাতে হতো না। সুরেশ, বল্টু, নিখিল, তোরা তো আমার ছেলের লগেই ছিলি। গতকালই আইসে শহর থেকে। আমার অবস্থার কথা তোরা তো জানিস সবাই। কত কষ্ট করে ছেলেটারে বড় করেছি, ও সবাই শহরে চাকরি পাইছে। তোদের কাকি তো একেবারে ভাঙ্গা পড়ছে। আমরা কি নিয়ে বাঁচুম এখন? কেমনে এমন হলো আমার ছেলের সাথে? আমার ছেলেরে ক্যারা মাইরা ফেললো। কাকা, আপনারে আমাগোর কিছু বলার দরকার নাই, বোঝাবার ভাষাও জানা নাই। সুনীল আমাগোর পাশে নাই, এরা ভাবতে আমাকে খারাপ লাগতেছে। আমারও তো বিশ্বাস করতে পারছি না সুনীল আমাদের ছেড়ে চলে গিয়েছে। কাকা, সুনীল কেমনে মারা গেল এটা জানার একটা উপায় আছে? কি উপায় বাবা, কও। আমার ছেলেটারে কে মারলো সেটা জানার উপায় থাকলে কও। কাকা, আপনি একটা ভালো তান্ত্রিকের ব্যবস্থা করুন, বাকিটা আমরা করছি। আমার সাথে বল্টু, নিকেল ওরাও আছে, ওদেরকে সাথে নিয়ে কোথায় কী করতে হবে সেটা আমরা করব। আপনি শুধু একটা তান্ত্রিকের ব্যবস্থা করুন। সুনীলের মৃত্যু কোনো আত্মার দ্বারা হয়েছে। ওই নির্জন বাড়ি যে আমাদের পিকনিকের ভয়াবহ একটি রাত হবে সেটা বুঝে উঠতে পারিনি। কাকা, আজ হয়তো আমাদের জন্যই আপনার পুত্র চিরদিনের জন্য হাওয়া হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তোমরা আজকে যাও, আমি একটা তান্ত্রিকের ব্যবস্থা করছি। যে যাবার সে তো চলেই গেছে বাবা, তোরা সাবধানে থাকিস।
বলুন কেন এসেছেন আমার কাছে? কি সমস্যা আপনার? গতকাল আমার ছেলে মারা গিয়েছে। সে জমিদার বাড়ির দিকের পারে লাশ পাইছি আমরা। আমার ছেলেটা খুব ভালো ও সুস্থ ছিল। তার বন্ধুকের লগে পিকনিক করতে গেছিল সেখান থেকে ওরে আর পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তার বন্ধুরা দিঘির ঘাটে তার লাশ পায়। আপনারে যে দিঘির পারে যাইতে হইব। হ্যাঁ, অবশ্যই। যদি আত্মা হয়ে থাকে তাহলে তো কাউকেই ছাড়া যাবে না। ঠিক আছে, রোববার সন্ধ্যায় আমি সেখানে যাব। ঠিক আছে, তাহলে ওই কথাই থাকলো। কে কে আসছিল এখানে গতকাল? আমি বল্টু, নিখিল আর সুনীল যে মারা গিয়েছে, আমরা পিকনিকের আয়োজন করেছিলাম এখানে। তোরা জানতিস না এই বাড়িটা বন্ধ, এখানে কেউ আসে না? এখানে একটা আত্মার বসবাস আছে যার কোনো সংস্কার হয়নি। আমার সামনে নিয়ে আসতে হবে, তাহলেই জানা যাবে সেখানে কিভাবে তার আত্মাটা আটকা পড়েছে। আমাকে একটা যজ্ঞ করতে হবে। আজ আমি বাড়ি যাই, রাতে যজ্ঞ করে কাল সকালে এখানে আসবো। তুই এখানে বসবাস করছিস আর এভাবে নিরীহ মানুষদের মারছিস কেন? আজকে তোকে আমার সামনে আসতেই হবে, নাহলে আমি তোকে আগুনে পুড়িয়ে দেব, মন্ত্র দিয়ে জ্বালিয়ে দেব। না 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 না, আমাকে আগুন দিয়ে পোড়াবেন না, আমাকে মন্ত্র দিয়ে যন্ত্রণা দেবেন না। আমি তো আমার আত্মার মুক্তি চাচ্ছি। আমার অতৃপ্ত আত্মা তো ঘুরে বেড়াচ্ছে, শান্তি পাচ্ছে না বলেই আমি যাকে সামনে পাই তাকেই মেরে ফেলি। আমাকে আমার আত্মার মুক্তি করে দিলেই আমি আপনার সামনে যাব। ঠিক আছে, তোর আত্মার মুক্তি দেওয়া হবে, কিন্তু তোর আত্মা এই দিকের বাড়ি কি করছে? আমার আত্মার কোনো সংস্কার করা হয়নি, আমাকে মেরে এই দিঘির পাড়ে পুঁতে দেওয়া হয়েছে। এজন্য আমার আত্মা এখানে আটকা পড়ে আছে, এখানে ঘুরে বেড়াচ্ছে। আমার অতৃপ্ত আত্মার সামনে যে পড়ে তাকেই মারা পড়তে হয়। কে তোমাকে মেরে পুঁতে রেখেছে? কে আমাকে মেরেছে তাহলে শুনুন। তোকে আমি যে প্রস্তাব দিয়েছি সেটা বলছি, রাজি হয়ে যা, তাহলে কিন্তু ভালো হবে না। তুই দেখতে শুনতে খুব সুন্দর। আমার এই বয়সে অনেক মেয়ে দেখেছি, তারা আমার কাছে এসেছে, কিন্তু তোর মতো এত সুন্দরী মেয়ে আমি দেখিনি। আপনি যেগুলো মেয়ের কথা বলছেন, আমি ওইরকম মেয়ে না। আমি আপনার কাছে যে কাজে এসেছি সে কাজটা আমাকে করে দিন, আমি এখান থেকে চলে যাব। তোর কাজটা আমি করে দেবই, তার অনেক কিছু দেব, শুধু তুই আমার কথায় রাজি হয়ে যা। দেখুন সাহেব, আমি কিন্তু শহরে পড়াশোনা করা মেয়ে, আমি কিন্তু সবাইকে সব কিছু বলে দেব। আপনি কিন্তু আমার সঙ্গে বেশি বাড়াবাড়ি করবেন না। তুই তো ভারী বেয়াদব মেয়ে দেখছি, আমার মুখের উপর কথা বলছিস। তুই এখান থেকে বেরিয়ে আসতে পারলে তো তোকে আমি এখানেই মেরে ফেলবো, এমনভাবে মারবো কোনো আওয়াজ বের হবে না। এই বলেই আমার মুখ বেঁধে ফেলে কাপড় দিয়ে সেখানে আমাকে আঘাত করে, আর আমি সেখানেই মারা যাই। আর আমার লাশ নিয়ে এসে দিঘির পাড়ে পুঁতে দেয়। আমি মহেন্দ্রকেও মারতে গিয়েছিলাম, এই তো এখান থেকে তার পরিবার নিয়ে পালিয়ে গেছে বহু বছর আগে। আপনার কাছে আমার একটা অনুরোধ, দিঘির পাড়ে আম গাছের নিচে আমার লাশ রাখা আছে, লাশটি উঠিয়ে সংস্কার করুন, তাহলে আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব।